আসসালামু আলাইকুম সবাইকে। তোমাতে হারিয়ে যায় গল্পের 10 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। রৌদ্রতপ্ত ঝলমলে দিন, অন্তরিক্ষ জুড়ে ভাসমান তুলরাশির ছড়াছড়ি, নীলের সমরহ অম্বরে ক্ষিপ্ত আদিত্য তেজ দেখাচ্ছে কোলাহলপূর্ণ নগরীর উপর। ঘর্মাক্ত ক্লান্ত তৃষ্ণার্ত ক্ষুধার্ত ফুটপাতের পাশে দাঁড়িয়ে থাকা অসহায় রিক্সা চালকগুলো গলার গামছা দিয়ে কপালের ঘাম মুছে যাত্রীর অপেক্ষা করছে। ময়লার স্তূপে ক্ষুধার্ত কাকগুলো ঠুট দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে খাবারের সন্ধান করতে ব্যস্ত। মাঝে মাঝে কর্কশ গলায় কাকা বলে উড়ে এসে আবারও ব্যস্ত হয়ে খাবারের সন্ধানে। রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেব বাজার থেকে এসে ড্রয়িং রুমে সোফায় বসে হাসি তামাশায় মেতে উঠেছেন। কাপড় মাথায় দিয়ে চৈতি যখন তাদের পাশ কাটিয়ে চলে যাচ্ছিল তখন সর্দার সাহেব ডাক দিলেন, আম্মা এদিকে আয়। বাধ্য মেয়ের মতো বাবার কাছে গিয়ে দাঁড়ালো চৈতি। সর্দার সাহেব মেয়েকে নিজের পাশে বসিয়ে দিয়ে বললেন, শ্বশুরকে নাকি তুই এখনো আব্বু বলে ডাকিসনি আম্মা? উনিও তো আমার মতোই তোর এক আব্বু। হঠাৎ বাবার এমন কথায় খানিক লজ্জা পেল চৈতি। রেদওয়ান চৌধুরীর সঙ্গে এখনো তার তেমন কোনো কথা হয়নি। বাবার কথার প্রত্যুত্তরে কি বলা উচিত তা বুঝতে না পেরে চুপ করে মেজুর দিকে তাকিয়ে রইল সে। রেদওয়ান চৌধুরী হেসে বললেন, আহ ভাই, ওর সাথে তো আমার এখনো তেমন কথা হয়নি। বাচ্চা মেয়ে হুট করে কি আর অন্য একজনকে আব্বু বলে ডাকতে পারবে বলেন? সময় হোক ঠিকই ডাকবে। রান্নাঘর থেকে মিসেস ইয়াসমিনের ডাক পড়লো। তারপর বলল, চৈতি মা একটু এদিকে আইতো। চৈতি বসা থেকে উঠে রান্নাঘরের দিকে চলে গেলেন। মিসেস ইয়াসমিন চৈতির হাতে এক গ্লাস শরবত ধরিয়ে দিয়ে বললেন, যা গরম পড়েছে আজ, শরবতটা খেয়ে বিশ্রাম করবি বুঝলি? জুনাইদা তেলের মধ্যে মাছের টুকরা ছাড়তে ছাড়তে বললেন, এই মেয়ে করবে বিশ্রাম, আপনার মনে হয় আপা? জুনাইদার কথা শুনে মিসেস ইয়াসমিন চৈতির দিকে তাকিয়ে কড়া গলায় বললেন, বিশ্রাম না করলে আমার কাছ থেকে মায়ের খাবে ও। গ্লাসে চুমুক দিয়ে এক ঢুক শরবত গিলে চৈতি অভিযোগে কণ্ঠে বলে উঠল, একেবারে বলেছি বিশ্রাম করবো না। ভাজি মাছ পেটে রাখতে রাখতে জুনাইদা উত্তর দেন, আপনি আমার পেট থেকে জন্ম হয়েছেন আম্মা, আমি আপনার পেটে থেকে না। আপনার চেয়েও আমি বেশি চিনি আপনারে। মিসেস ইয়াসমিন জুনাইদার কথা শুনে হাসলেন। মা মেয়ের কি সুন্দর কথা বা। তারপর বলল, আপা আপনি কিন্তু আমার মেয়েকে শুধু শুধু বকছেন, মেয়ে আমার অনেক শান্ত। জুনাইদা বললেন, নতুন পরিবেশে নতুন মানুষের সাথে আছে তাই তো শান্ত। কয়েকটা দিন যাক, নিজের চোখেই দেখতে পারবেন মেয়ে আপনার কতটা শান্ত। তাচ্ছিল্য করে বলল জুনাইদা। নিজের মায়ের কথায় বিরক্ত হলো চৈতি। কোথায় একটু প্রশংসা করবে তা না, শুধু বাদরামিগুলোর কথাই বলবে। গ্লাসের শরবত শেষ করে ঘুমাতে গেলাম আমি। জুনাইদার দিকে তাকিয়ে কথাটা বলে দ্রুত পায়ে রুমে চলে গেল চৈতি। এই তপ্ত দুপুরে কি কারো ঘুম আসে? আজব। বেলকনিতে গিয়ে মুড়া টেনে বসলো চৈতি। একেবারে ফাঁকা বেলকনি, পছন্দ হলো না চৈতির। গাছপ্রেমী মানুষের এমন বেলকনি কিছুতেই পছন্দ হবার কথা নয়। মন খারাপের সময় বেলকনি হবে মন ভালো করে দেওয়ার মতো জায়গা। সেখানে শুধু দুটো মোড়া রাখা থাকলে কেমন হবে? বসে বসে এইসব ভাবছিল চৈতি। হঠাৎ কি মনে পড়তে বসা থেকে উঠে রুম থেকে বেরিয়ে সোজা রেদওয়ান চৌধুরী আর সর্দার সাহেবের সামনে গিয়ে দাঁড়ালো। রেদওয়ান চৌধুরীর দিকে তাকিয়ে ওনার উদ্দেশ্যে বলে উঠলো, আব্বু আপনি আমাকে কয়েক প্রজাতির ফুল গাছ কিনে এনে দিবেন? চৈতির মুখ থেকে হঠাৎ আব্বু ডাক শুনে নড়ে চড়ে উঠলেন রেদওয়ান চৌধুরী। প্রথমবার আব্বু ডেকে মেয়েটা একটা আবদার করলো, তা পূরণ না করে কি থাকা যায়? হয়তো যায়, কিন্তু কন্যাহীন রেদওয়ান চৌধুরীর পুত্রবধূ নামক মেয়ের আবদার অপূর্ণ রাখতে ইচ্ছুক নন। বসা থেকে উঠে খুশিতে গদগদ হয়ে চৈতির মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আমি এখনই এনে দিব মা, অনেকগুলো এনে দেব। মিসেস ইয়াসমিন শাড়ির আঁচলে হাত মুছতে মুছতে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে আসতে বললেন, কি এনে দেওয়ার কথা হচ্ছে শুনি? রেদওয়ান চৌধুরী বলল, আমার মেয়েটা আমার কাছে একটা আবদার করেছে, তা পূরণ করতে হবে তো। মিসেস ইয়াসমিন চৈতির পাশে এসে দাঁড়ালেন। তারপর বললেন, কিসের আবদার করেছে মেয়ে? রেদওয়ান চৌধুরী সর্দার সাহেবকে সাথে নিয়ে চলে যেতে যেতে বললেন, ফুল গাছ এনে দেওয়ার আবদার। রেদওয়ান চৌধুরীর চলে যাওয়ার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল চৈতি। তার নিজের বাবা তো কখনো এত জলদি কিছু এনে দেওয়ার চেষ্টা তো দূরের কথা, চিন্তাও করেননি। যখনই কিছু আনতে বলতো তখনই তিনি গম্ভীর কণ্ঠে বলতেন, বিকেলের দিকে কাজ না থাকলে এনে দিব, এখন অনেক কাজ বাকি আছে। মৃদু দক্ষিণা বাতাসে কেঁপে কেঁপে উঠেছে গাছের পাতা, স্বচ্ছ কাচের নেই অম্বরাত চকচকে ঝলমলে। নীলিমা নীলে সেজেছে, নির্দের দেখা নেই অন্তিরক্ষে। আদিত্যের রঙিলা প্রভা এসে লুটুপুটি খাচ্ছে ছাদ জুড়ে। দুপুরের খাবার শেষে সবাই ভাত ঘুম দিতে ব্যস্ত। চৈতি তখন ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে রোদ গায়ে মাখতে ব্যস্ত। কপালে ঘাম জমেছে, নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম সূর্যের আলোয় চিকচিক করছে। ওড়না দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে নেত্রপল্লব বন্ধ করে ফেললো। ছাদটা তার পছন্দ হয়নি, একদমই পছন্দ হয়নি। শুনশান ছাদ, একটা গাছ তো দূরের কথা, টবও তার চোখে পড়েনি। এত বড় একটা ছাদ, অথচ একটা চারা গাছেরও কত অভাব। অদ্ভুত মানুষ তো এরা। ছাদে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে করছে না চৈতির। দ্রুত পা চালিয়ে সিঁড়ি বেয়ে ছাদ থেকে নেমে গেল রুমে। বেলকনিতে এখনো যেন বসন্ত এসেছে। মিসেস ইয়াসমিনের সাহায্যে বেশ সুন্দর করে গুছিয়ে টবের গাছগুলো সাজিয়েছে চৈতি। মানুষগুলো একদমই গাছপ্রেমী না। মনে মনে ভাবলো সে। রেদওয়ান চৌধুরীকে গাছ আনতে বললে তিনি অনেকগুলো নিয়ে আসেন একসাথে। বেলকনিতে সবগুলোর জায়গা হলো না। বাইরের উঠানে রেখেছে রেদওয়ান চৌধুরী। বাকি থাকা গাছগুলোর কথা মনে পড়তে ঠুটে হাসি ফুটে উঠলো চৈতির। বেলকনি থেকে রুমে এসে বিছানার দিকে চোখ পড়তেই থ হয়ে দাঁড়িয়ে গেল সে। মিসেস ইয়াসমিনের মোবাইল স্ক্রিনে আলো জ্বলছে। কি মনে করে যেন চৈতি মোবাইলটা হাতে নিতে দেখে প্রহনের কল। ফোন সাইলেন্ট করে রাখা। বিড়বিড় করে বলল, ভাগ্যিস দেখেছিলাম। কল রিসিভ করার আগেই কেটে গেল। বিরক্ত হলো চৈতি। দাঁত কিরমির করে বলল, অদ্ভুত তো, আমি যতবার ওই কল রিসিভ করতে যাই ততবার ওই কল কেটে যাই, অসহ্য। মোবাইল হাতে নিয়ে বিছানায় বসে পড়লো। স্ক্রিনে তাকিয়ে ভাবছে আবার কখন কল আসবে। বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না। কল আসলো, রিসিভ করলো। ভিডিও কলে প্রহনের হাসিমাখা বদন দেখে চৈতি প্রশ্ন করলো, আপনি সবসময় ভিডিও কল করেন কেন?
প্রকুচকে গেল প্রহনের, তারপর বলল ভিডিও কল করলেও এত সমস্যা কেন মেয়েটার? মনে মনে বলল সে। প্রহনের উত্তর না পেয়ে আবারও বলল অডিও কল করলেই তো পারেন, আমি তো এখন অনেকটাই সুস্থ আছি। চৈতির এহেন কথায় রাগ হলো প্রহনের, সাথে বিরক্ত। কিছু না বলেই কল কেটে দিল। আজ আবারও বাবা মায়ের প্রতি রাগ হচ্ছে সেই প্রথম দিনের মতোই। এই মেয়ের সাথে বিয়ে না দিলেও পারতেন। গাল ফুলিয়ে দীর্ঘশ্বাস ফেললো প্রহন। ধ্যাত, মুডটাই নষ্ট করে দিল। বিরক্ত মাখা কণ্ঠে কথাটা বলেই নেত্রজোড়া বন্ধ করে বালিশে মাথা এলিয়ে দিল। অথচ সে বুঝলো না ভিডিও কলে কথা বলতে কেমন লজ্জা লজ্জা লাগে কোনো একজনের। তাই তো এই কথা বলেছে সে। মুখের সামনে মোবাইলটা ধরে রাখতে হয়, অস্বস্তি জেগে বসে তখন। সেই কথা প্রহন জানে না। বিস্মিত নয়নে হাতের মুঠোয় ধরে রাখা মোবাইলটার দিকে তাকিয়ে আছে চৈতি। হঠাৎ করে কল কেটে দেওয়ার মানেটা বোধগম্য হলো না তার। মনোমুখে বিছানায় বসে রইল। কল ব্যাক করার সাহস পেল না সে। ভীষণ ভীতু শুধু প্রহনের কাছে। রুম থেকে আর বের হলো না চৈতি। মনোমুখে বিছানায় শুয়ে পড়লো। ক্যান্টিনে বসে দাঁত কিমির করে যাচ্ছে প্রহন। মেজাজটাই বিগড়ে আছে। পাশের একটা ওয়েটার বলল কফি খাবেন স্যার? পাশের এক ওয়েটারের কথা শুনে তার দিকে তাকিয়ে বলল করালিকারের চা দাও, কফি খাবো না। চায়ের কাপে চুমুক দিতেই মোবাইল বেজে উঠলো। স্ক্রিনে ভেসে আছে মায়ের নামটা। প্রহন কল রিসিভ করে গম্ভীর কণ্ঠে বলল বলো কি বলবা? ওপাশ থেকে কোনো সাড়া পেল না। প্রহন আবারও বলল আম্মু, চুপ করে থাকাটা আমার একদম পছন্দ না। তবুও রেসপন্স না পেয়ে প্রহন কিছুক্ষণ চুপ করে থেকে বলল চৈতি কি হয়েছে? কথা বলছে না কেন? সমস্যা কি? প্রহনের মুখ থেকে এই প্রথম নিজের নাম শুনলো চৈতি। পিচ্চি ডাকটাকে কেন জানি মিস করছে সে। প্রহনের মুখ থেকে পিচ্চি ডাকটা শুনতেই অভ্যস্ত হয়ে পড়েছিল। মলিন কণ্ঠে বলল আপনি কি আমার কথায় রেগে আছেন? হাতের মধ্যে কপাল ঠুকলো প্রহন। রাগিয়ে দিয়ে আবার জিজ্ঞেস করছে রেগে আছে কিনা। আজব তো। চৈতি বলল আপনি তো আমার চোখের সামনে নাই, তাই বুঝতে পারছি না রেগে আছেন কিনা। আমার কথায় রাগ করে থাকলে দুঃখিত আমি। আসলে আমি ভিডিও কলে কথা বলতে স্বস্তি বোধ করি না। চৈতির শেষের কথাটা শুনে প্রহনের রাগ উড়ে গেল। তারপর বলল আচ্ছা, কিন্তু এখন থেকে অভ্যাস করে ফেলো, বুঝছো পিচ্ছি? চৈতির ছোট্ট করে উত্তর দিল হুম। সেবার প্রথম ভীতু মেয়েটা সব ভয় ভীতি একপাশে সরিয়ে রেখে প্রহনকে নিজ থেকে ফোন করেছিল। শান্ত কণ্ঠে খুব সহজে নিজের অসুবিধার কারণ তুলে ধরেছিল। আর এদিকে প্রতিদিনের নিয়ম পূর্ব দিগন্তে সূর্য উদয় হচ্ছে, আবারও পশ্চিম দিগন্তে অস্ত যাচ্ছে। ঘড়ির কাঁটা ঘুরে সময় পার করছে। নদীর স্রোত বহমান, থেমে নেই কেউ কারোর জন্য। নিজেদের নিয়মে যে যার মতো ব্যস্ত। চৌধুরী বাড়ির অনেক কিছুই পরিবর্তন হয়েছে। বাড়ির ছাদ এখন বিভিন্ন প্রজাতির গাছে সেজে উঠেছে। বেলকনিতেও শান্তির বসন্ত এসেছে যেন। ফুলের সুবাসে ভরে থাকে চারপাশ। এইসব কিছুর পরিবর্তন হয়েছে শুধু চৈতির জন্য। নতুন স্কুলে ভর্তি হয়েছে আজ 2 মাস চলছে। চোখের পলকেই পেরিয়ে গেল 2 মাস। অন্তরিক্ষের পূর্ব দিগন্ত যখন আদিত্যের লালাপ আভায় আচ্ছাদিত, চৈতি তখন গভীর নিদ্রায় আচ্ছন্ন। ঘড়ির কাঁটায় সকাল 5:45। মিসেস ইয়াসমিন সেই কখন থেকে ডেকে যাচ্ছেন, অথচ মেয়ের ঘুম ভাঙার কথাই নেই। এত সকালে চৈতিকে ঘুম থেকে ডেকে তোলা একটাই কারণ, রাতে সে পড়া ফাঁকি দিয়ে ঘুমিয়ে পড়েছে। কোনো পড়াই শেষ করেনি। মিসেস ইয়াসমিন জানালার পর্দা সরিয়ে দিলেন। অন্ধকার ঘর আলোয় ভরে গেল এক নিমিষেই। চোখ মুখে আলো পড়তে ভ্রুযুগল কুচকে ফেললো চৈতি। মিসেস ইয়াসমিন বললেন বলি কি এত ঘুমালে হবে? রাতেও তো কোনো পড়া শেষ করিসনি। এখন জলদি করে উঠে পড়তো দেখি, ফ্রেশ হয়ে পড়তে বস, আমি নাস্তা বানাতে যাচ্ছি। মিসেস ইয়াসমিনের কথা শুনে চোখ পিট করে তাকালো চৈতি। এই পড়ালেখা শান্তির ঘুম নষ্ট করে দেওয়ার যুদ্ধে নামে যেন। ঘুম ঘুম কণ্ঠে মৃদু স্বরে বলল আর একটু ঘুমাই না ভালো মা, প্লিজ। মিসেস ইয়াসমিন তীক্ষ্ণ দৃষ্টিতে চৈতির দিকে তাকিয়ে বললেন তুই ঘুমা, আমি প্রহনকে ফোন করে বলছি সব। প্রহনের নাম শুনতে শোয়া থেকে হকচকিয়ে উঠল চৈতি। 2 হাত দিয়ে এলোকেশগুলোকে খোপা করে ভীতু কণ্ঠে বলল না না, তার দরকার নাই, আমি উঠে গেছি তো। মিসেস ইয়াসমিন হাসলেন। কোনো এক অজ্ঞাত কারণে মেয়েটা প্রহনকে প্রচন্ড ভয় পায়। এই তো কিছুদিন আগের কথা। স্কুলের ক্লাস টেস্ট পরীক্ষা হবে, কিন্তু চৈতি পড়তেই রাজি না। তার ঝোঁক পড়েছিল ঘুমের ওপর। ঘুম থেকে না ওঠার জন্য 2 দিন স্কুলে যায়নি সে। সুযোগ পেলেই ঘুমিয়ে পড়তো। তেমনি পড়ার টেবিলে মাথা রেখে যখন ঘুমিয়েছিল, তখন মিসেস ইয়াসমিন প্রহনকে ভিডিও কল দিলেন। চৈতির এসব কাণ্ড দেখে হাসতে হাসতে শেষ প্রহন। মায়ের কড়া আদেশ চৈতিকে যেন আচ্ছা মতো বকে দেয়। মেয়েটা তাকে একদম ভয় পান না। প্রহনকে যেহেতু একটু ভয় পায়, সেহেতু ওর বকা খেলে এখন আর ঘুমিয়ে পড়বে না। বারবার প্রহনের ধমক খেয়ে সোজা হয়ে যায় চৈতি। তারপর থেকে প্রহনকে বলে দেওয়ার কথা বললে চৈতি ঘুম থেকে উঠে পড়ে। প্রহন তাকে একটা কথা বলেছিল যা মনে পড়তে বুকের ভেতর মোচড় দিয়ে ওঠে। প্রহন বলেছিল পিচ্চি, তুমি যখন ঘুমিয়ে থাকবা তখন আমি তোমার সামনে হাজির হয়ে যাব। কানের নিচে ঠাস করে একটা চুমু দিয়ে বলবো আমাকে ছাড়া এত ঘুম আসে কোথা থেকে। মিসেস ইয়াসমিন রুম থেকে বের হয়ে যেতে যেতে বললেন আমি নাস্তা বানাচ্ছি, তুই ফ্রেশ হয়ে পড়তে বস। ঠোঁট ফুলিয়ে মিসেস ইয়াসমিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল সবসময় উনার ভয় দেখাবে, সবাই পচা হয়ে গেছে। পড়ার টেবিলে বসে ঝিমুচ্ছে চৈতি। মিসেস ইয়াসমিন হাতে নাস্তার প্লেট নিয়ে চৈতির পাশে দাঁড়িয়ে ভ্রুকুচকে চৈতির দিকে তাকিয়ে আছে। তারপর বলল প্রহনকে ফোন দিব। হকচকিয়ে গেল চৈতি। 2 হাত দিয়ে চোখ কষলিয়ে অসহায় দৃষ্টিতে মিসেস ইয়াসমিনের দিকে তাকিয়ে বলল ঘুমাচ্ছি না তো, চোখ বন্ধ করে পড়ছি তো মনে মনে। মিসেস ইয়াসমিনের খুব হাসি পাচ্ছে। বেশ কিছুক্ষণ ধরে তিনি চৈতির পাশে দাঁড়িয়ে আছেন, আর তাকে বলছে সে ঘুমাচ্ছে না। নাস্তার প্লেট টেবিলের উপর রেখে চৈতির উদ্দেশ্যে বললেন আমার চুল কি হাওয়ায় পাকছে? চৈতি চট করে বলে উঠলো এখনো সব পাকেনি তো, মাত্র কয়েকটা। ইয়াসমিন চৌধুরী বললেন আমি ওইগুলার কথাই বলেছি। হঠাৎ রেদওয়ান চৌধুরী বললেন ইয়াসমিন, তুমি মেয়েটাকে এমন গোয়েন্দার মতো জেরা করছো কেন?
কথাটা বলতে বলতে চৈতির পড়ার রুমের ভেতর প্রবেশ করেন রেদওয়ান চৌধুরী। শ্বশুরকে দেখেই উঠে দাঁড়ালো চৈতি, মাথায় কাপড় দিয়ে ওনার কাছে গিয়ে অভিযোগী কণ্ঠে বলে, দেখেছেন আব্বু, ভালো আম্মু শুধু ওনার ভয় দেখেন আমাকে। রেদওয়ান চৌধুরী চৈতির মাথায় হাত বুলিয়ে দিলেন। তার কথা বুঝতে না পেরে বললেন, কার ভয় মা? চৈতি নিচু স্বরে উত্তর দেয়, আপনার ছেলের। চৈতির উত্তর শুনে হা হা করে হেসে ওঠেন রেদওয়ান চৌধুরী। বুকা মেয়ে, প্রহন তো এখন অনেক দূরে আছে, ওর ভয় দেখালে কি হবে, আর ওরে বললেও কি হবে, ও তো এসে তোমাকে বকতে পারবে না, দূর থেকে বকলে ওইসব গায়ে মাখতে নেই। ইয়াসমিন চৌধুরী বললেন, দিলা তো, ভয় ভাঙিয়ে দিলা। ওরা এখন কি করে পড়াতে বসাবো শুধু তুমি জানো, আমি আর নেই এসবের মধ্যে। কথাগুলো বলে মিসেস ইয়াসমিন রুম থেকে বেরিয়ে গেলেন। রেদওয়ান চৌধুরী মিসেস ইয়াসমিনের কথার অর্থ বুঝতে পেরে দাঁত দিয়ে জিব্বা কাটলেন। কি যে ভুল করেছেন এখন তা বুঝতে পারছেন তিনি। চৈতির দিকে তাকিয়ে দেখলেন চৈতির ঠোঁটে শয়তানির হাসি রেখা টেনে ওনাদের দিকে তাকিয়ে আছে। রেদওয়ান চৌধুরী আবারও বললেন, প্রহন দূর থেকে বকলে হয়তো তোর সমস্যা নেই, কিন্তু ও কি একবারও বাড়িতে আসবে না নাকি? তখন কিন্তু সামনে থেকে বকা দিবে, মারতেও পারে। রেদওয়ান চৌধুরীর কথা শুনে বেলুনের মতো চুপসে গেল চৈতি। মুখের ভাবভঙ্গি বদলে গেল নিমিষেই। চুপচাপ হেঁটে গিয়ে পড়ার টেবিলের সামনে রাখা চেয়ারে গিয়ে বসলো। গ্লাসে রাখা পানিগুলো এক ঢুকে খেয়ে বইয়ের দিকে চোখ বড় বড় করে তাকালো। সব পড়ায় যেন নতুন নতুন লাগছে, অথচ এই পড়াগুলো আজ 3 দিন ধরে পড়ে যাচ্ছে। রেদওয়ান চৌধুরী সামাল দিতে পারার খুশিতে গদগদ করে মিসেস ইয়াসমিনের কাছে চলে গেলেন। সেখানে গিয়ে বললেন, ইয়াসমিন, চৈতিকে পড়ার টেবিলে বসিয়ে রেখেছি আমি, কত শান্ত হয়ে পড়ছে এখন। মিসেস ইয়াসমিন এক পলক রেদওয়ান চৌধুরীর মুখের দিকে তাকিয়ে নিজের কাজে ব্যস্ত হলেন। স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্কুলের গেটের সামনে দাঁড়িয়ে আছে চৈতি। রেদওয়ান চৌধুরী নিতে আসবেন, প্রতিদিনই আসেন। রৌদ্র উজ্জ্বল ঝলমলে দিন ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে কৃষ্ণবর্ণের নির্দের তলে। ঊর্ধ্ব দৃষ্টিতে আকাশের দিকে তাকালো চৈতি। মেঘ জমেছে, বৃষ্টি আসবে হয়তো, বর্ষার মৌসুম ঘনিয়ে আসছে। চোখের পলকে চারদিকে অন্ধকার হয়ে উঠল। চৈতি সেই জায়গায় স্থির হয়ে দাঁড়িয়ে আছে। স্কুল ছুটি হয়েছে, 20 মিনিট হয়ে যাচ্ছে, কিন্তু এখনো রেদওয়ান চৌধুরীর দেখা নেই। এত দেরি তো কখনো হয়নি। বাতাস বইছে, ঝিরঝির বৃষ্টির ফোঁটা গায়ে পড়তেই তাদের উপর নিষেধাজ্ঞা জারি করে উঠল কিশোরী অবচেতন চিত্ত। হৃদস্পন্দন বেড়ে গেল। মনের ভেতর অনবরত এক চৈতি যেন নিষিদ্ধের দাবিতে ঝংকার করে বলে উঠেছে, আমার গায়ে পড়ো না বৃষ্টি, আমি তাকে ছাড়া ভিজবো না। তো ধন্যবাদ সবাইকে। আজকের পার্টটি এই পর্যন্তই। আশা করছি আপনাদের ভালো লেগেছে। তো সবাই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পরবর্তী পার্ট দিলে অবশ্যই কমেন্ট বক্সে লিংক পেয়ে যাবেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।